ক্লাস 8-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংরেজির প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা ক্লাস 8 2024 এই বইটাকে ধরে প্র্যাকটিস করছো। এখান থেকে থার্ড সামেটিভের ইংরেজি যে মডেল পেজগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব। আমাদের আজকের আলোচনা মডেল হচ্ছে মডেল কোশ্চেন পেপার 12 নবাব বাহাদুরস ইনস্টিটিউশন, এটা রয়েছে পেজ নাম্বার 105। একের দাগের মডেল প্যাসেজ দেওয়া আছে, সিন প্যাসেজ। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক, এটা হচ্ছে একটা জরাজীর্ণ পুরনো বই, বাউন্ড ইন রেড লেদার, লাল মলাটে মোড়া। এটা সেই মর্টিমারের কাহিনী, মিডনাইট এক্সপ্রেস, ওখান থেকে নেওয়া। প্যাসেজ তোমাদের সকলের পড়া আছে, প্যাসেজ আর পড়ছি না, তাই তো সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে দুখানা এমসিকিউ দেওয়া আছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড। এটা কি বাক্য? অবশ্যই এটা কম্পাউন্ড সেন্টেন্স, যেটা গ্রামারের প্রশ্ন, সিন প্যাসেজে ঢুকে দিয়েছে। এখানে একটা দুটো স্বাধীন বাক্য দেওয়া আছে, মাঝখানে অ্যান্ড দিয়ে জোড়া আছে, তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স, অপশন নাম্বার সি। দুয়ে দাগে দ্য বুক ওয়াজ ওল্ড অ্যান্ড ড্যামেজড, এই বইটা ছিল পুরনো এবং জরাজীর্ণ, অপশন নাম্বার এ। আমরা ট্রু ফলসে যাবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। দ্য বেডরুম অফ মর্টিমার ওয়াজ ডাউন স্টিয়ার্স, মর্টিমারের যে বেডরুমটা সেটা নিচের সিঁড়ি দিয়ে নিচের দিকে ছিল, কথাটা ভুল, ফলস। কারণ ওই রুমে যখন মর্টিমার নিয়ে গিয়ে বইটা পড়তো, নিচে হলঘরে ঘড়ি টিকটিক করে আওয়াজ করতো, তো ঘড়িটা ছিল বা হলঘরটা ছিল নিচে, তার মানে কি মর্টিমারের বেডরুমটা দোতলায়। তাহলে দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, এই লাইনটা সাপোর্ট করছে। আর দ্য ইয়াং মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ক্রাউডেড রেলওয়ে জাংশন, মর্টিমার একটা রেলওয়ে স্টেশনে যেন একটা ট্রেনের অপেক্ষা করছিল, একটা জনবহুল রেলওয়ে জাংশনে, কথাটা ভুল, একটা এমটি রেলওয়ে জাংশনে অপেক্ষা করছিল। লাইনটা দেওয়া আছে, এসব জায়গায় পাবে। ওয়ান ডে অ্যারাউন্ড মিড নাইট হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন দ্য ডার্ক এমটি জাংশন, এই বাক্যটা যে সাপোর্টিং স্টেটমেন্ট। আর সি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্সেস রয়েছে চারখানা। একের দাগে দ্য ব্যাটার্ড ওল্ড বুক, সে জরাজীর্ণ পুরনো বইটা, ওয়াজ বাউন্ড ইন রেড লেদার। আর দুয়ের আগে মর্টিমার টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেল লাইট। তিনের দাগে দ্য ইলাস্ট্রেশন অন পেজ 50 থ্রেটেন্ড মর্টিমার ফর সাম আননোন রিজন। চারের দাগে দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। আর ডি দাগে চারখানা কোশ্চেন রয়েছে। একের দাগে হুইচ সাউন্ডস ওয়ার হার্ড ইন দ্য ডার্কনেস অফ দ্য নাইট, রাতের অন্ধকারে কী কী শব্দ শোনা যাচ্ছিল? ওই শব্দ বলতে নিচে ঘড়ি টিকটিক করে আওয়াজ করছিল এবং সমুদ্র গর্জন করছিল। দ্য ক্লক টিকড অ্যান্ড দ্য সি রোড। আর দুয়ে থেকে হোয়াট ওয়াজ দ্য ফ্রাইটেনিং অ্যাবাউট দ্য বুক, ওই বইটাতে ভয়ঙ্কর কী ছিল? না আমরা বলবো ভয়ঙ্কর বলতে একটা ছবি দেওয়া ছিল 50 নম্বর পৃষ্ঠায়, সেখানে একটা কালো, সেখানে একটা ছায়াময় শরীর একটা দেখা যাচ্ছিল, আর সে ওই টানেলের দিকে মুখ করেছিল। আমরা লিখবো এখান থেকে দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই ডাল ইয়েলো ল্যাম্প, এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, হিজ ফেস টার্নড টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। তাহলে দ্য ইলাস্ট্রেশন শোড থেকে টানেল অবধি, তাহলে দ্য ইলাস্ট্রেশন শোড থেকে টানেল অবধি মানে ছবিটার বিবরণ দিতে হবে, যে ছবিটা মর্টিমারকে ভয় পাইয়ে দিত। এটা আমাদের উত্তর হলে ডট ডট মারবে না, পুরো বাক্য দেখে তুলবে। আর তিনের দাগে হোয়াই ওয়াজ মর্টিমার শকড লুকিং অ্যাট দ্য ফেস অফ দ্য স্ট্রেঞ্জ ফিগার, ওই অদ্ভুত চেহারা মুখের দিকে তাকিয়ে মর্টিমার চমকে উঠলো কেন? না দেখলো সে তার নিজের মুখের দিকে তাকায়, নিজের মুখের দিকে তাকাচ্ছে। তো আমরা উত্তরটা এখান থেকে লিখবো হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, মর্টিমার ওয়াজ শকড, হি ওয়াজ স্টিয়ারিং ইনটু হিজ ওন ফেস। তাহলে হি ওয়াকড থেকে ফেস অবধি, হি ওয়ার্ক থেকে শুরু করে ফেস অবধি তুলে দেবে, এটা তিনের দাগে উত্তর হয়ে গেল। আর চার দাগে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন মানেটা কি? আমরা লিখবো ইট মিনস পিকচার, ইলাস্ট্রেশন মানে হচ্ছে ছবি। আর দুখানা সমার্থক শব্দ খুঁজতে হবে সিন প্যাসেজ থেকে। ভ্যাকেন্ট মানে এমটি হবে, ক্যাপটিভেটেড হবে ফ্যাসিনেটেড, এই দুখানা শব্দ তুমি সিন প্যাসেজে পেয়ে যাবে। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। চন্দ্রগুপ্ত মৌর্য মানে ইতিহাসের কাহিনী। চন্দ্রগুপ্ত মৌর্য ফাউন্ডেড দ্য মৌর্যান এম্পায়ার উইথ দ্য হেল্প অফ চাণক্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য সাম্রাজ্য গড়ে তুলেছিলেন চাণক্যের সাহায্য নিয়ে। চন্দ্রগুপ্ত's রাইজ টু পাওয়ার ইজ সারাউন্ডেড ইন কন্ট্রোভার্সি অ্যান্ড মিস্ট্রি। চন্দ্রগুপ্ত মৌর্যের এই যে সিংহাসন আরোহণ, এটা কিন্তু বিতর্কে ভরা এবং রহস্যে ভরা। দ্য থ্রোন অফ মগধ ওয়াজ সিজড বাই চন্দ্রগুপ্ত মৌর্য, অ্যাকচুয়ালি মগধের সাম্রাজ্য সেটাকে দখল করে নিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ফ্রম দ্য লাস্ট নন্দ কিং ধননন্দ, মানে শেষ নন্দ বংশের রাজা ধননন্দ, তার কাছ থেকে সিংহাসনটা তিনি কবজা করলেন। হি দেন মুভড টু কঙ্কার দ্য নর্দার্ন ইন্ডিয়া, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য কী করলেন? উত্তর ভারতের রাজ্যগুলোকে দখল করা শুরু করলেন। দ্যাট ওয়াজ বিয়ন্ড দ্য মগধ বর্ডার্স, সেগুলো মগধের সাম্রাজ্যের বাইরে ছিল। আলেকজান্ডার সাকসেসার্স ওয়ার ড্রাইভেন আউট বাই চন্দ্রগুপ্ত ফ্রম দ্য ওয়েস্টার্ন রিজিয়ন, পশ্চিম এলাকায় শাসন করেছিলেন আলেকজান্ডারের বংশধরেরা, চন্দ্রগুপ্ত মৌর্যকে তাদেরকে বিতাড়িত করলেন এবং পশ্চিম অঞ্চলটাকে দখল করলেন। অ্যান্ড হি ওয়েন্ট অ্যাহেড টু এক্সটেন্ড হিজ রিচ টুয়ার্ডস ইস্টার্ন ইরাক অ্যান্ড আফগানিস্তান, এবং তারপরে তিনি সাম্রাজ্য বিস্তার চালিয়ে গেলেন পূর্ব ইরাক এবং আফগানিস্তান পর্যন্ত। চন্দ্রগুপ্ত মৌর্য লেড দ্য ফাউন্ডেশন অফ এ রোবাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা বেশ শক্তিশালী শক্ত সমর্থক কেন্দ্রীয় সরকার তিনি গড়ে তুললেন। চাণক্য হিজ হাইলি ক্যাপেবল চিফ মিনিস্টার, এই চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের একজন দক্ষ সুযোগ্য মন্ত্রী, মুখ্যমন্ত্রী ছিলেন।
প্লেড এ প্রমিনেন্ট রোল ইন অ্যাচিভিং দিস। এইগুলো অর্জন করতে সেই চাণক্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উইথ দ্য হেল্প অফ হিজ ইন্টেলিজেন্স, তার বুদ্ধির সাহায্যে। টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ রুল, শাসন ভাগের শেষের দিকে গিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাবডিকেটেড হিজ থ্রোন, তিনি সিংহাসন ত্যাগ করলেন, অ্যান্ড বিকেম এ জৈন মঙ্ক, এবং তিনি জৈন সন্ন্যাসী হয়ে উঠলেন। হিজ সন বিন্দুসর সাকসিডেড হিম, তারপরে সিংহাসনে বসলো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজা বিন্দুসার বলতে পারো, অ্যান্ড রেইনড ফ্রম 298 টু 272 বিসি, এবং খ্রিস্টপূর্বাব্দ 298 থেকে 272 এই 26 বছর তিনি সিংহাসন রাজত্ব করেছিলেন। বিন্দুসার কন্টিনিউ টু এক্সটেন্ড দ্য মৌর্য এম্পায়ার বাই কনকারিং সেন্ট্রাল ইন্ডিয়া, তারপর বিন্দুসারও কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিলেন কেন্দ্রীয় ভারত পর্যন্ত, মধ্য ভারত পর্যন্ত। আনলাইক চন্দ্রগুপ্ত, তবে চন্দ্রগুপ্ত থেকে আলাদা, হু ওয়াজ অ্যান আর্ডেন্ট বিলিভার অফ জৈনিজম, তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের বিশ্বাসী ছিলেন, কিন্তু বিন্দুসার তার বাবার মতো জৈন ধর্মকে বিশ্বাস করতেন না। বিন্দুসার ওয়াজ এ ফলোয়ার অফ ব্রাহ্মীণ মনস্টারিজ, তিনি কিন্তু ব্রাহ্মণ ধর্মাবলম্বী যে বিশ্বাসগুলো তাকে অপবিশ্বাস করতেন। অলসো নোন অ্যাজ ব্রাহ্মণ ভট্ট, সেগুলোকে বলা হতো ব্রাহ্মণ ভট্ট। বিন্দুসার ওয়াজ সাকসিডেড বাই হিজ সন অশোকা, তবে বিন্দুসারের পরে সিংহাসনে বসলেন বিন্দুসারের ছেলে অশোক, মহাসম্রাট অশোক বলি আমরা, হু রুলড ফ্রম 272 টু 232 বিসিই, 272 থেকে শুরু করে 232, মানে কাছাকাছি 40 বছর তিনি কিন্তু সিংহাসনে বসেছিলেন। এগুলো তোমরা বলে স্যার 72 থেকে 32 পেছন থেকে গোনা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি খ্রিস্টপূর্বাব্দ, তাই 72 থেকে শুরু করে 32 মানে তার পরের টাইমটা এটা। হি ইজ রিকগনাইজড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল অ্যান্ড ব্রিলিয়েন্ট কমান্ডার্স নট অনলি ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া বাট অলসো অ্যাক্রস দ্য গ্লোব। এবারে মহান সম্রাট অশোককে আমরা জানি তিনি শুধুমাত্র উল্লেখযোগ্য কমান্ডার ছিলেন না, শুধু ভারতবর্ষের ইতিহাসে নয়, গোটা দুনিয়া জুড়ে। হি রিঅ্যাসার্টেড দ্য এম্পায়ার সুপিরিয়রিটি ইন ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া, তিনি কিন্তু সাম্রাজ্যের আধিপত্য তিনি বিস্তার করেছিলেন পশ্চিমাংশে এবং দক্ষিণ ভারতে। হি ওয়াজ অ্যান অ্যাগ্রেসিভ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যাম্বিশিয়াস মোনার্ক, তিনি একজন আগ্রাসী এবং উচ্চাকাঙ্ক্ষী সম্রাট ছিলেন। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ইভেন্ট অফ অশোকাস লাইফ ওয়াজ হিজ কনকেস্ট অফ কলিঙ্গ, আর অশোকার জীবনে সবচেয়ে বড় রাজনৈতিক পদক্ষেপ হচ্ছে কলিঙ্গ জয়, কলিঙ্গের যুদ্ধ। দ্য ইম্পেরিয়াল ক্যাপিটাল অফ দ্য মৌর্য এম্পায়ার ওয়াজ অ্যাট পাটলিপুত্র, অ্যান্ড দ্য এম্পায়ার ওয়াজ ক্যাটাগরাইজড ইন্টু 4 টেরিটরিজ। তো এই মৌর্য সাম্রাজ্যের যে রাজকীয় রাজধানী সেটা ছিল পাটলিপুত্র, এবং গোটা সাম্রাজ্যটাকে 4টে আঞ্চলিক বিভাগে বিভাগ করা ছিল। অ্যাকর্ডিং টু অশোকান এডিক্টস, মানে অশোকান থিওরি অনুযায়ী দ্য 4 প্রভিন্সিয়াল ক্যাপিটালস ওয়ার, 4টে আঞ্চলিক রাজধানী ছিল, তক্ষশিলা, উজ্জয়িনী, আর তসালি, আর তার সঙ্গে সুবর্ণগিরি। কুমার অর দ্য রয়্যাল প্রিন্স, কুমার বা রাজকীয় রাজপুত্র যারা, ওয়াজ দ্য চিফ অফ দ্য প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, তারাই ছিলেন আঞ্চলিক প্রশাসকের মুখ্য ভাগে, মানে কর্তা ভাগে। হি সার্ভড অ্যাজ কিংস রিপ্রেজেন্টেটিভ, ওই কুমার সে কি করতো, রাজার প্রতিনিধি হিসেবে কাজ করতো, অ্যান্ড গভর্ন দ্য প্রভিন্সেস, এবং সে আঞ্চলিক এলাকাগুলোকে শাসন করতো। দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড মহামত্তজ সার্ভড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টু দ্য কুমার, আর এই মিনিস্টারদের যে সভা, যাকে মহামত্ত বলা হয়, তারাই কিন্তু কুমারের সহকারী হিসেবে কাজ করতো। দ্য সেম অর্গানাইজেশনাল স্ট্রাকচার ওয়াজ সিন অ্যাট দ্য ইম্পেরিয়াল লেভেল দ্যাট কনসিস্টেড অফ দ্য এম্পায়ার অ্যান্ড হিজ কাউন্সিল অফ মিনিস্টার্স আর দ্য মন্ত্রী পরিষদ। সেই একই ঘটনা, একই স্ট্রাকচার দেখা যায় ইম্পেরিয়াল লেভেলে, যাতে ছিলেন সম্রাট এবং তার মিনিস্টারদের কাউন্সিল, যে দলটাকে বলা হতো মন্ত্রী পরিষদ। এবারে ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একে আছে চন্দ্রগুপ্ত মৌর্য লেফট হিজ থ্রোন ইন দ্য আর্লি ডেজ অফ হিজ রুল, মানে চন্দ্রগুপ্ত মৌর্য নাকি তার সিংহাসন ছেড়েছিলেন তার শাসনভাগের প্রথমের দিকে, কথাটা ভুল, শাসনভাগের শেষের দিকে। এই পৃষ্ঠারই একদম উপরে লাইনে রয়েছে। এসব জায়গায় আছে টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ রুল চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাবডিকেটেড হিজ থ্রোন অ্যান্ড বিকেম এ জৈন মঙ্ক, মানে আমরা টুয়ার্ডস থেকে শুরু করে এই থ্রোন অব্দি তুলে দেবো, টুয়ার্ডস থেকে শুরু করে থ্রোন অব্দি তুলে দেবো। এটা আমাদের একের দাগে ট্রু ফলস হয়ে গেল। 2-এর দাগে বলেছে এম্পায়ার বিন্দুসার রুলড ফর অ্যারাউন্ড 50 ইয়ার্স, বিন্দুসার নাকি শাসন করেছিলেন প্রায় 50 বছর, কথাটা ভুল, ফলস, কারণ 298 থেকে 272 26 বছর হয়, 50 বছর হয় না, তাহলে ফ্রম 298 থেকে 272 বিসিই। আর 3 থেকে চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাডাপ্টেড জৈনিজম অ্যাট দ্য এন্ড অফ হিজ রুল, আর চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন একদম তার শাসনভাগের শেষের দিকে, অবশ্যই ট্রু, ঠিক। এই যে সাপোর্টিংটা তুলেছিল সেই একই বাক্য এখানে তুলে দেবে, টুয়ার্ডস দ্য এন্ড থেকে মঙ্ক অব্দি, এটা 3 নম্বর সাপোর্টিং স্টেটমেন্ট। আর 4 থেকে দ্য ব্রাহ্মীণ মনাস্টারিজ ওয়ার অলসো কল ব্রাহ্মণ ভট্ট, এটাও ট্রু। এসব জায়গায় বলা হচ্ছে ব্রাহ্মীণ মনাস্টারিজ অলসো নোন অ্যাজ ব্রাহ্মণ ভট্ট, তাহলে ব্রাহ্মীণ থেকে ভট্ট অব্দি, তাহলে ব্রাহ্মীণ থেকে ভট্ট অব্দি তুলে দেবে, এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে গেল। এবার বি দাগে বেশ কটা 8খানা প্রশ্ন আছে। একের দাগে হু রুলড মগধ ইমিডিয়েটলি বিফোর চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের আগে আগে শাসন করতেন কে, না নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দ। এখান থেকে তুলব দ্য থ্রোন অফ মগধ ওয়াজ সিজড বাই চন্দ্রগুপ্ত মৌর্য ফ্রম দ্য লাস্ট নন্দ কিং ধননন্দ,
তাহলে দ্য থ্রোন থেকে ধনানন্দ পর্যন্ত, তাহলে দ্য থ্রোন থেকে ধনানন্দ পর্যন্ত লিখে দেবে। এটা আমাদের একের দাগের উত্তর। দুয়ের দাগ হচ্ছে হু ওয়াজ চাণক্য। চাণক্যটা কে ছিলেন? না চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, মানে মেন চিফ মিনিস্টার। তো আমরা উত্তর লিখবো চাণক্য ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ চন্দ্রগুপ্ত মৌর্য। হু ওয়ার ড্রাইভেন আউট বাই চন্দ্রগুপ্ত মৌর্য ফ্রম দ্য ওয়েস্টার্ন রিজিয়ন। পশ্চিমাঞ্চল থেকে চন্দ্রগুপ্তের দ্বারা বিতাড়িত হয়েছিলেন কে বা কারা? উত্তর লিখবো আলেকজান্ডার সাকসেসর্স ওয়ার ড্রাইভেন আউট বাই চন্দ্রগুপ্ত মৌর্য ফ্রম দ্য ওয়েস্টার্ন রিজিয়ন। মানে খালি হুর জায়গায় লিখবে আলেকজান্ডার সাকসেসর্স, তারপর ওয়ার থেকে শুরু করে রিজিয়ন অব্দি পুরো এখান দেখে দেখে তুলে দেবে। দিলে আমাদের তিনের দাগে উত্তর হলো। চারের দাগে হু ওয়াজ দ্য ফাদার অফ অশোক। অশোকের বাবার নাম কি? কে? অশোকের বাবা ছিল বিন্দুসার। এখানে সেরকম খালি হুর জায়গায় বিন্দুসার লিখবে, তারপর লিখবে ওয়াজ দ্য ফাদার অফ অশোকা। তাহলে বিন্দুসার লিখে ওয়াজ দ্য ফাদার অফ অশোকা। এটা চারের দাগের উত্তর। পাঁচের দাগে হোয়াট ওয়াজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ইভেন্ট ইন দ্য লাইফ অফ অশোকা। অশোকার জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনাটা কি? না কলিঙ্গ জয়। এই বাক্যটা তুলবে, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ইভেন্ট অফ অশোকাজ লাইফ ওয়াজ হিজ কনকেস্ট অফ কলিঙ্গা। কলিঙ্গ দ্য মোস্ট থেকে শুরু করে কলিঙ্গ পর্যন্ত। তাহলে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট থেকে কলিঙ্গ অব্দি লিখে দেবে। পাঁচের দাগে উত্তর। ছয়ের দাগে হোয়াট ওয়ার দ্য 4 প্রভিন্সিয়াল ক্যাপিটালস অফ মৌর্য এম্পায়ার। মৌর্য সাম্রাজ্যের 4টে ক্যাপিটালের নামটা কি কি? তাহলে এখান থেকে তুলবে, দ্য 4 প্রভিন্সিয়াল ক্যাপিটালস ওয়ার তক্ষশিলা, উজ্জয়িনী, তোসালি অ্যান্ড সুবর্ণগিরি। তাহলে দ্য 4 থেকে সুবর্ণগিরি পর্যন্ত। তাহলে দ্য 4 থেকে সুবর্ণগিরি পর্যন্ত ছয়ের দাগের উত্তর। সাতের দাগে হু গভর্নড দ্য প্রভিন্সেস, মানে কে বা কারা এই প্রভিন্সগুলোকে শাসন করতো, কারা? এসব জায়গা থেকে তুলবে। কুমারা দ্য রয়্যাল প্রিন্সেস ওয়াজ দ্য চিফ অফ দ্য প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। হি সার্ভড অ্যাজ কিংস রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড গভর্নড প্রভিন্সেস। তাহলে কুমারা অর রয়্যাল প্রিন্সেস এখান থেকে শুরু করে প্রভিন্সেস পর্যন্ত। তাহলে কুমার অর দ্য রয়্যাল থেকে শুরু করে প্রভিন্সেস অব্দি। এটা সাতের দাগের উত্তর। আটের দাগে যে হোয়াট ইজ মন্ত্রী পরিষদ, এটা আমাদের লাস্ট লাইনে উত্তর পেয়ে যাবে। তাহলে এখান থেকে তুলবে, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড মহামত্তজ সার্ভড অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস টু দ্য কুমার। The same organizational structure was seen at the imperial level that consisted of the emperor and his council of ministers or the মন্ত্রী পরিষদ। তাহলে দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত। দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত। এটা আমাদের আটের দাগের উত্তর হলো। এবং তো চারখানা শব্দ খুঁজতে বলেছে আনসিন থেকে। ক্যাপচার্ড হবে সিজড, রয়্যাল হবে ইম্পেরিয়াল, হেল্পার্স হবে অ্যাসিস্ট্যান্টস, আর ইম্পর্টেন্ট হবে সিগনিফিক্যান্ট। এই চারখানা শব্দ আনসিনে রয়েছে। এবার আমরা গ্রামার পোর্শনে যাবো। ডু অ্যাজ এ ডাইরেক্টেড, মোট 10খানা গ্রামার আছে। ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। ইউ মেড ইট, ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তর হবে ইট ওয়াজ মেড বাই ইউ। দুয়ের দাগে দ্য অর্ডার ওয়াজ ইস্যুড বাই দ্য হেডমাস্টার, ভয়েস চেঞ্জ করতে বলেছে। উত্তর হবে দ্য হেডমাস্টার। আমি HM লিখেছি, তোমরা হেডমাস্টার লিখবে। দ্য হেডমাস্টার ইস্যুড দ্য অর্ডার। তিনের দাগে দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট আর ইউ ইন পেন। উত্তর হবে দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট ইফ হি ওয়াজ ইন পেন। আর চার দাগে মাই ফ্রেন্ড টোল্ড মি আই লাভ ডগস। তাহলে উত্তর হবে মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি লাভড ডগস। আর পাঁচ দাগে হি টুক হিজ লাঞ্চ অ্যান্ড হি স্টার্টেড ফর দ্য স্কুল। তাহলে এটাকে কম্পাউন্ড করতে বলেছে। আমরা লিখবো হি টুক হিজ লাঞ্চ অ্যান্ড স্টার্টেড ফর দ্য স্কুল। আর ছয়ের দাগে হি নোটিসড এ ফিশিং ক্যাট ইন দ্য জাঙ্গল, হি থট ইট টু বি এ হায়না। এটাকে সিম্পল করতে বলেছে। আমরা লিখবো নোটিসিং এ ফিশিং ক্যাট, এটা নোটিসিং এ ফিশিং ক্যাট লিখবো, তারপরে ইন দ্য জাঙ্গল লিখবো, তারপরে হি যা আছে তাই হুবহু তুলে যাবো হায়না পর্যন্ত। এই হিটা কিন্তু এই ছোট হাতের করে দেবে। উত্তরটা শোনাচ্ছি, নোটিসিং এ ফিশিং ক্যাট ইন দ্য জাঙ্গল, হি থট ইট টু বি এ হায়না। এটা দেখে দেখে তুলবে। ছয়ের দাগে উত্তর হলো। সাথে থেকে ডায়মন্ড ইজ মোর প্রেসিয়াস দ্যান পার্ল, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা লিখবো পার্ল ইজ নট অ্যাজ প্রেসিয়াস অ্যাজ ডায়মন্ড, DIAMOND। আর আটের দাগে দ্য মহাভারত ইজ দ্য লংগেস্ট এপিক পোয়েম, কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা লিখবো দ্য মহাভারত ইজ লঙ্গার দ্যান এনি আদার এপিক পোয়েম। এপিক পোয়েম মানে কি? মহাকাব্য। আর নয়ের দাগে জন মিল্টন এ গ্রেটেস্ট পোয়েট রোট প্যারাডাইস লস্ট, ফাইন্ড অ্যান্ড কারেক্ট দ্য এরার, মানে ভুল একটা আছে খুঁজে বার করতে হবে। তো এই ভুলটা হচ্ছে গ্রেটেস্ট, এই কথাটা ভুল আছে। এর পরে কখনো সুপারলেটিভ ফর্ম বসে না, এখানে গ্রেটেস্ট পাল্টে গ্রেট হবে, শুধু গ্রেট হবে। তো পরীক্ষা তুমি কিভাবে লিখে আসবে? তুমি পুরো বাক্যটা আবার তুলবে, এই গ্রেটেস্টের জায়গায় তুমি শুধু গ্রেট লিখবে। আমি ফুল অ্যান্সার একবার শোনাচ্ছি, পরীক্ষা যেটা তুমি লিখবে। পরীক্ষা তুমি লিখবে জন মিল্টন এ গ্রেট পোয়েট রোট প্যারাডাইস লস্ট। 10 দাগে সে একই কোশ্চেন, এখানে ভুল আছে ওয়াজ, এই ওয়াজ হবে না, ওয়াজ পাল্টে ওয়ার হবে। তাহলে উত্তর তুমি লিখে আসবে 30 ল্যাম্পস অর সো ওয়ার রেস্টিং আন্ডার দ্য ট্রি। তো একই রকমভাবে একটু কঠিন পেজ ছিল, মডেল নাম্বার 12।
এর আমরা ইংরেজি পেজটা আলোচনা শেষ করলাম, সিন অ্যান্ড গ্রামার। এর আগে 1 থেকে 11 সমস্ত মডেলের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, সেগুলো পেয়ে যাবে। 8-এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আর এর পরবর্তী যে কটা মডেল আছে সেগুলো তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, এবং তোমাদের থার্ড সামেটিভের প্রস্তুতির সমস্ত ভিডিও এই চ্যানেলে পাবে, অন্য কোথাও যেতে হবে না। এখানে তোমাদের কমপ্লিট প্রিপারেশন এখানেই হয়ে যাবে।